জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে দেশি বিদেশি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হওয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণকে পক্ষে নেয়াই বিএনপির ভোট জয়ের ইঞ্জিনিয়ারিং। বিকালে ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মত ও চিন্তার ভিন্নতা হলেও দেশের স্বার্থে সবাই এক। দুর্বলের উপর সবলের আক্রমণ সহ্য করা হবে না। জানান, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবার আগে দেশের স্বার্থই দেখা হবে। সে সঙ্গে জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া অর্থনৈতিক চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার, সুশাসন সহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। দেশ পুনর্গঠনের এই যাত্রায় আপনি, আমি, আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অবশ্যই। জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা। সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। আর জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করাটাই ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর। অর্থাৎ যেটা আপনি বলেছেন, যেটা আমি বলেছিলাম কঠিন হবে কিনা, অবশ্যই যে কোনো ভালো কাজ, ভালো গোল অ্যাচিভ করতে গেলে তো কষ্ট করতে হয়, কঠিন হবে। ফিউ চ্যালেঞ্জেস we have a very serious challenges to tackle the economy of the country. Then we have challenge to ensure the law and order situation in the country. We must ensure a safety for the people. And of course, as you know that the last regime, authoritarian regime, they have politicized almost all the institutions in the country. So we have to ensure the good governance in the country. বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার পর্যায়ক্রমে এই তিন নেতার সাথে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করে নির্বাচনকে উৎসব মুখর ও শান্তিপূর্ণ করে তোলায় তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানান। বলেন, রাজনৈতিক দলগুলোর পরিমিতি, সংযম ও দায়িত্বশীল আচরণের ফলে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও দলগুলোকে ইতিবাচক ভূমিকা পালন ও জনপ্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ 18 ফেব্রুয়ারির মধ্যে হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। তিনি বলেন, মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য সচিবালয়ের সার্বিক প্রস্তুতি রয়েছে। সকালে মন্ত্রিপরিষদ সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, গ্যাজেট নোটিফিকেশন হয়ে গেছে। সংসদে নির্বাচিত 297টি আসনে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী সংসদ সদস্য হিসেবে 3 দিন সময়ের মধ্যে শপথ গ্রহণ হয়। স্পিকার না থাকায় কে শপথ পড়াবেন এ নিয়ে তিনি বলেন, স্পিকার মনোনয়ন না দিতে পারলে সরকার থেকে কাউকে মনোনয়নের ব্যবস্থা করা হবে। সেক্ষেত্রে প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন। এই নির্বাচনে অংশগ্রহণকারী দল তাদের নিজস্ব সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন এবং এই যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে যিনি নির্বাচিত হবেন তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তার তখন এই ঘটনাটি জানিয়ে দেবেন যে তিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন। মহামান্য রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য অফার করবেন বা নিয়োগ দান করবেন। এরপরে একটা সুবিধাজনক সময় নির্ধারণ করে সেই সময় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা আগামী 3 দিন বা ম্যাক্সিমাম 4 দিনের মধ্যে এটা সব হয়ে যাবে আশা করছি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 297 আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট প্রকাশ করেছে ইসি। শুক্রবার রাতে ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এই গ্যাজেট জারি করা হয়। দেশব্যাপী 299 আসনের মধ্যে 297 আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের 2টো আসনের ফলাফল পরে দেয়া হবে। জামায়াতের প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। এদিকে গ্যাজেট প্রকাশ হওয়ায় দ্রুতই নবনির্বাচিতদের শপথ পড়ানোর উদ্যোগ নেবে সরকার। সামনে রোজা থাকায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এর আগে 5 ফেব্রুয়ারি স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নতুন সংসদ সদস্যদের রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি দ্বারা শপথ পড়ানোর কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। যদিও সংবিধান মোতাবেক নির্বাচিত হওয়ার 3 দিনের মধ্যে কেউ শপথ না পড়ালে সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারবেন। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। 77টি আসন নিয়ে সংসদে উপস্থিতি প্রায় 4 গুণ বাড়িয়েছে দলটি। শুক্রবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জামায়াত আমির বলেন, জনগণের ম্যান্ডেট কোনো লাইসেন্স নয়, এটি একটি শর্তযুক্ত আমানত। এই আমানতের মূল শর্ত আইনশৃঙ্খলা রক্ষা, সবার জন্য সমান সুরক্ষা নিশ্চিত করা এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা প্রদান। জামায়াত শান্তিপূর্ণ ও দায়িত্বশীল রাজনীতির প্রতি অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে দেশে আর কখনো ভয়, দমনপীড়ন বা সন্ত্রাসের রাজনীতি ফিরে আসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াত আমির। নির্বাচনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে নির্বাচিত এমপি প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। আগামী 17 ফেব্রুয়ারির মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। প্রেস সচিব বলেন, বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করা হবে। শপথ কে পড়াবেন সেটি পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি। আমরা খুব দ্রুত শপথ সম্পন্ন হবে, আর খুব দেরি হলেও এটা 16 বা 17 তারিখ, এর পরে যাবে না। শপথের জন্য প্রস্তুতির কাজ গতকাল থেকেই শুরু হয়েছে। আজকে আপনারা দেখেছেন যে গেজেট অলরেডি এমপিদের গেজেট প্রকাশ হয়েছে এবং বাকি কাজ খুব দ্রুত গতিতে চলছে। চিফ অ্যাডভাইজার কালকেও কাজ করেছেন, আজকেও চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য। গণভোটের মধ্য দিয়ে যে জনরায় প্রকাশিত হয়েছে আগামী সংসদ সেটি সমন্বয় করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলেরই জুলাই সনদ নিয়ে নৈতিক ও রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে। আলী রিয়াজ আশা করেন সংবিধান সংস্কারে নোট অফ ডিসেন্টও বিবেচনায় রাখবে নবনির্বাচিত সংসদ। দল এবং জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদে প্রতিনিধিত্বকারী দলসমূহ এবং সংসদের বাইরেও যেসব রাজনৈতিক দল আছেন তাদের সকলের প্রতি আহ্বান হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই গণরায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। 2008 সালের পর এবার সবচেয়ে গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণ শেষে প্রাথমিক প্রতিবেদনে এমন মতামত তুলে ধরেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন। সংবাদ সম্মেলনে অংশ নেন ইইউর বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধি দল। পর্যবেক্ষণে তারা বলেন, দারুণ প্রতিযোগিতা হয়েছে, যেখানে নির্বাচন কমিশনের ভূমিকা ছিল নিরপেক্ষ। তবে জুলাইয়ের সামনে থাকা নারীদের নির্বাচনী প্রতিযোগিতায় হেরে যাওয়াকে দুঃখজনক বলছেন তারা। নির্বাচনী প্রচারণার সময় নারীদের উপর হামলা সহ 27টি জেলার 200 জায়গায় হামলার অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে বলে জানান তারা। We are not leaving the country. Our analysts will stay here until early March also to observe the post-election period, especially how the complaints and appeals are being handled.
এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ ইলেকশন অবজারভার সোসাইটি জানায়, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাশার চেয়ে ভালো ছিল। ভবিষ্যৎ নির্বাচনের মনোনয়নের জন্য ভোট কেন্দ্র নির্ধারণে আরও পরিকল্পিত হবার আহ্বান জানান তারা। নির্বাচনে অনিয়ম হচ্ছে বা হতে যাচ্ছে এমন কোনো ডকুমেন্টস বা প্রমাণ আমাদের পর্যবেক্ষকরা তারা সবগুলো আসনে ছিল, তাদের চোখে আসলে পড়েনি, সেটা আমরা আপনাদেরকে জানাচ্ছি। আমরা প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের কোনো রকম প্রভাব আমাদের পর্যবেক্ষকদের চোখে আসলে পড়েনি। সরকার একটি দলকে ঢাকা শহরের আসনগুলোতে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন ঢাকার 16 আসনের বিএনপির পরাজিত প্রার্থী আমিনুল হক। কয়েকটি কেন্দ্রে জামায়াত প্রার্থী ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে বলেও অভিযোগ তার। শনিবার নিজ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি দল জামায়াতের পক্ষ নিয়ে কয়েকটা কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্ট বের করে দিয়েছে। কিছু জায়গায় লাঠিচার্জের কারণে মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। বলেন, ভোটে প্রিজাইডিং অফিসারও সিল মেরেছে। এ ধরনের বিভিন্ন অভিযোগ তুলে ঢাকা 16 আসনের ভোট পুনরায় গণনার দাবি করেন আমিনুল হক। ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কিভাবে আমাকে হারানো যায় সেই ব্যবস্থা তারা করেই একদম সরকারি মদদে তারা এই কাজগুলো করেছেন, যাতে টার্গেট করে আমাকে হারাতে হবে, এইভাবে তারা এই জিনিসগুলো করেছেন। নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তার বরাবর আমরা চিঠি দিয়েছি যে ভোট পুনর্গণনা করা হোক, পাশাপাশি পুনর্গণনা না হওয়া পর্যন্ত এটার গেজেট স্থগিত করা হবে এবং আমি পুনর্নির্বাচন চাই। চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নে বোমা বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন। শনিবার রাতে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকায় কালাম আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, যাতে বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়, আহত হন আরও 3 জন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ANM ওয়াসিম ফিরোজ জানান, বিস্ফোরণের কারণ ও এর পেছনে কারা জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখছেন তারা। বাগেরহাটের কচুয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতের নাম ওসমান সর্দার। তিনি বাগেরহাট সদর উপজেলার পাড়নওয়াপাড়া গ্রামের শাহজাহান সর্দারের ছেলে। শুক্রবার সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। নিহতের ভাই অভিযোগ করেন, কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে ওসমানের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে খুলনায় নেওয়া হয়। এ বিষয়ে পুলিশ জানায়, সংঘর্ষের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে। এদিকে বগুড়ায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার সকালে শহরের মাটিঢালি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম ফাহিম। তিনি বগুড়া শহরের মাটিঢালি বিমান মোড় এলাকার বাসিন্দা। স্বজনরা জানান, ফাহিমের বড় বোনকে একই এলাকার বখাটে তন্ময় দীর্ঘদিন যাবত উত্ত্যক্ত করে আসছিল। বোনের বিয়ের পর থামেনি তন্ময়। কিছুদিন আগে সে ফাহিমের দুলাভাইকেও ছুরিকাঘাত করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সকালে হঠাৎ ফাহিম কর্মস্থলে যাওয়ার সময় তন্ময় তাকে বুকে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ফাহিমকে হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পুলিশ জানায়, অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। প্রকৃতিতে আজ নবপ্রাণের স্পন্দন। শীতের শুষ্কতা কাটিয়ে প্রকৃতি এখন সেজেছে ফাগুনের রঙে, ভালোবাসার চাদরে। বসন্তকে বরণ আর বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনে নগরবাসী বরাবরের মতোই মিলিত হয়েছে প্রাণের টানে। তবে এবছর নির্বাচন ঘিরে নিরাপত্তার স্বার্থে চারুকলার বকুলতলার স্থান পরিবর্তন করে আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত স্থানে আয়োজন করা হয় বসন্ত উৎসব 1432। সকালে সমবেত যন্ত্র ও কণ্ঠসঙ্গীত, বেঙ্গল পরম্পরা সঙ্গীতায়নের পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।
এছাড়াও আয়োজনে ছিল নাচ গান। এতে অংশ নেন শিশু কিশোর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের আয়োজনে আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে ছিল এবারের বসন্ত বরণের আনুষ্ঠানিকতা। পুরো আয়োজন জুড়ে ছিল সুরের মূর্ছনা আর কথামালায় বসন্ত আবহ আয়োজকদের। ইলেকশনের একটা আমেজ ছিল, এরপর আবার আমরা নতুন করে একটা সরকার পাচ্ছি, তারপরে পাচ্ছি আবার এই যে বসন্ত উৎসব, এটা আবার বাঙালির মনের মধ্যে একটা দোলা দিয়ে গেল। সুন্দরের মধ্যে দিয়ে মানুষ মানুষের কাছে আসবে, মানুষের ভেতরে সৌন্দর্য বোধটা জেগে উঠবে। বসন্ত মানে আমাদের জীবনকে রাঙিয়ে দিয়ে যায়। আজকে বসন্ত মানে ফুলের সমাহার, আর জীবনকে রাঙালে তো আমরা এমনি ভালো থাকবো। পহেলা বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে বিনোদন পার্কগুলোতে ভিড় জমাচ্ছেন বিনোদন প্রেমীরা। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্ক থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ এবং কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। শুরুতে যাচ্ছি হারুনের কাছে। হারুন, জানাবেন পার্কগুলোতে এখন কেমন ভিড় দেখছেন? ময়মনসিংহের বিনোদনের একমাত্র মাধ্যম বলা হয় ব্রহ্মপুত্র পাড়ের তীরে যে জয়নুল পার্ক, সেই জয়নুল পার্কটি কিন্তু আসলে এই ময়মনসিংহ অঞ্চলের মানুষের বা এই শহরের মানুষের একেবারেই বিনোদনের একটি অন্যতম জায়গা এবং এটিকে নগরীর ফুসফুসও বলা হয়ে থাকে। যে কোনো উৎসব পার্বণেই কিন্তু মানুষজন এই জয়নুল পার্ক বা এই ব্রহ্মপুত্রের পাড়ে একটু ঘুরতে আসেন। আজকেও এর ব্যতিক্রম হয়নি। আমরা দেখেছি যে পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষেও কিন্তু মানুষের ভিড় এই জয়নুল পার্কের ব্রহ্মপুত্র নদীর পাড়ে। আমরা দেখছি যে বিভিন্ন এলাকা থেকে কিন্তু মানুষজন এই পার্কে এসেছেন এবং বাসন্তী রঙের শাড়ি পরে, পাঞ্জাবি পরে বা সেজে বিভিন্ন রঙিন পোশাক পরে কিন্তু এই পার্কে বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসছেন এবং ভিড় করছেন এবং যারা এসেছেন তারা কিন্তু অনেকেই তরুণ তরুণীরা যেমন এসেছেন, পরিবারের অন্যান্য সদস্যরাও এসেছেন এবং ছোট শিশুদেরকেও নিয়ে আসা হয়েছে। এবং আমরা দেখছি যে এই ব্রহ্মপুত্রের পাড়ের যে জায়গাটুকু রয়েছে সেখানে কিন্তু একটি মিলন মেলার মতো পরিণত হয়েছে এবং যারা এখানে আসছেন পার্কে যেমন ঘুরছেন, ফুচকা খাচ্ছেন, পাশাপাশি এখানে বিনোদনেরও কিছু ব্যবস্থা রয়েছে। যেমন এখানে দোলনা রয়েছে, অনেকেই দোলনায় চড়ছেন, ফটো তুলছেন। পাশাপাশি ব্রহ্মপুত্রের যে এখন কিন্তু করন্দশা চলছে, অর্থাৎ এই ব্রহ্মপুত্রে এখন পানি নেই, যতটুকু পানি আছে সেই পানিতে নৌকা ভাসিয়েছেন মাঝিরা এবং সেই নৌকায় চড়ে কিন্তু অনেকেই আনন্দ করছেন বলে আমরা দেখতে পাচ্ছি। এবং যারাই এখানে আসছেন পার্কে ঘোরাঘুরির পাশাপাশি এই ব্রহ্মপুত্র নদে নৌকায় কিছুটা সময় কাটাচ্ছেন এবং এইটিকে ঘিরে কিন্তু এই এলাকার বা চরাঞ্চলের কিছু মাঝি রয়েছে যাদের জীবিকা ও নির্বাহ হয়ে থাকে এই নৌকার মাধ্যমেই। এবং মানুষ একটু বিনোদনের আশায় এখানে আসেন, এসে তারা কিন্তু যেমন ঘোরাঘুরি করেন, বন্ধুবান্ধব বা তরুণ তরুণী বন্ধু বান্ধবী যারা আসেন তারা কিন্তু এসে এখানে ঘোরাঘুরির পাশাপাশি এই ব্রহ্মপুত্র নদের যে নৌকায় ঘুরে বেড়ানো সেটিও কিন্তু তারা করে থাকেন। এবং আমরা যদি একটু বলি যে আজকে এই যে পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবসের অনুষ্ঠান, এইটা থেকে কিন্তু আমরা অন্যান্য বছর দেখি যে এই পার্কে অনেক বেশি ভিড় হয়ে থাকে। সে তুলনায় আজকে ভিড় কিছুটা কম, মানুষজন অনেকেই আসছেন আবার অনেকেই আসেননি। বিশেষ করে 12 তারিখে যে জাতীয় নির্বাচন হয়েছে সেই নির্বাচনের কিছুটা প্রভাব পড়েছে, অর্থাৎ ময়মনসিংহ শহরে যারা গ্রাম থেকে থাকেন, যারা বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরাও কিন্তু এখনও বাইরে রয়েছেন, যার কারণে এই শহরে মানুষজনের যে উপস্থিতি কিছুটা কম, যার কারণে এই পার্কেও কিন্তু মানুষের উপস্থিতি কিছুটা কম হয়েছে। এবং আমরা যেটি দেখছি যারা আসছেন তারা কিন্তু আনন্দ উপভোগ করছেন, ঘুরছেন, ফিরছেন, আড্ডা দিচ্ছেন, নৌকায় চড়ছেন। অর্থাৎ এই যে বসন্তের বা বিশ্ব ভালোবাসা দিবসের যে বিকেল, সেই বিকেলটিকে তারা রাঙিয়ে তোলার চেষ্টা করছেন। এবং আরেকটি বিষয় বলে রাখছি যে এই দিবসগুলোকে ঘিরে কিন্তু এই পার্ক এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে। আমরা পুলিশ সদস্যদেরকে দেখেছি এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু দায়িত্ব পালন করছেন যেন এই পার্ক এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহের জয়নুল পার্ক থেকে সর্বশেষ।
ময়মনসিংহের বিনোদন কেন্দ্রগুলো থেকে পহেলা বসন্ত ও ভালোবাসা দিবসের বিনোদন প্রেমীদের জমায়েতের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। এবার চলে যাচ্ছি কুষ্টিয়ায়। কুষ্টিয়ার আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। জানাবেন, কুষ্টিয়াতে পয়লা বসন্ত ভালোবাসা দিবসে বিনোদন প্রেমীদের জমায়েত কেমন দেখছেন? দীর্ঘদিনের যে ঋদ্ধতা এবং যে জড়তা সেটি কাটিয়ে বিদায় নিতে চলেছে শীত। এসেছে ফাল্গুনের এই আগমনে কুষ্টিয়ার যে বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু এরই মধ্যে কিন্তু আসলে মানুষ আসলে ভিড়, তারা আসলে তারা এখন ঠিক যে পার্কগুলোতে তারা যে বিকেল, ঠিক পয়লা ফাল্গুনের যে বিকেলকে রাঙিয়ে তুলতে তারা নতুন নতুন পোশাকে কিন্তু তারা জানান দিচ্ছেন। এই সময়ে যে ফাল্গুনের এই সময়ে প্রকৃতি কিন্তু তার যে নতুন পাতা পোশাক পরে কিন্তু যে বসন্তকে সেটি কিন্তু তারা উপভোগ করেন, এবং এই সময়ে তারা এই বসন্তকে উপভোগ করতেই কিন্তু তারা এই সব বিনোদন পার্কগুলোতে করে কিন্তু যে বসন্তকে সেটি কিন্তু তারা উপভোগ করেন, এবং এই সময়ে তারা এই বসন্তকে উপভোগ করতেই কিন্তু তারা এই সব বিনোদন পার্কগুলোতে কিন্তু তারা এসে আজকে কুষ্টিয়ার বেশ কয়েকটি যে বিনোদন যে এলাকা, সেই এলাকাগুলোতে কিন্তু তারা এখন ভিড় জমাচ্ছেন, এবং সে প্রশান্তির যে মনের যে প্রশান্তির যে বিষয়টি সেটি কিন্তু আসলে সেটি কিন্তু আসলে তারা চেষ্টা করছেন। এবং যে পয়লা ফাল্গুনের যে বিকেল, সেই বিকেলে কিন্তু স্মরণীয় করে রাখতে তারা ছবি তুলছেন এবং তারা কিন্তু আড্ডা দিচ্ছেন, তারা গল্প গুজব, অনেকেই বাবা তার মেয়েকে নিয়ে আসছেন, প্রিয়জন অনেকে কেউ আসলে প্রিয়জনের সাথে আসছেন, এবং বন্ধু বান্ধব সহ অন্যান্য যে যারা আছেন তারাও কিন্তু এই সময়টি কিন্তু আসলে সুন্দর সময় আসলে পার করতে কিন্তু এইসব এলাকাগুলোতে তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, এবং সেখানে কিন্তু তারা তাদের যে মনের যে প্রশান্তির ঘটানোর বিষয়টি সেটি আসলে এবং এই যে বিশ্ব ভালোবাসা দিবস এবং পয়লা যে ফাল্গুন উপলক্ষে কিন্তু আমরা কুষ্টিয়ায় দেখেছি যে ভ্রাম্যমান যে দোকানগুলো সেটি কিন্তু আসলে গড়ে উঠেছে এখানে, সেখানে কিন্তু তারা কিন্তু যে ব্যবসা বাণিজ্যের যে বিষয়টি সেটিও আসলে কিন্তু বেশ হচ্ছে, আমরা জানতে পেরেছি। বেচা বিক্রিও কিন্তু বেশ বেড়েছে, এরকমটি আসলে বলছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে আজিম। পহেলা বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে বিনোদন পার্কগুলোতে ভিড় জমাচ্ছেন বিনোদন প্রেমীরা, তারই খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এবার দেশের বাইরের খবর। পাকিস্তানে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য জটিলতাকে কেন্দ্র করে রাজধানীতে পার্লামেন্টের বাইরে দুদিন ধরে অবস্থান ধর্মঘট চলছে বিরোধী দলগুলোর। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়ার দাবিতে করাচি সহ অন্যান্য শহরেও হয়েছে বিক্ষোভ। কারাবন্দী অবস্থায় ডান চোখের 85% দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট তারকা ইমরান খান। তার আইনজীবীর এমন বক্তব্য প্রকাশের পরেই শুক্রবার জুমার নামাজের পর থেকেই রাজধানী ইসলামাবাদে পার্লামেন্ট হাউস ও কেপি হাউসের বাইরে অবস্থান নেয় বিভিন্ন বিরোধী দল, যা অব্যাহত আছে শনিবারও। নির্বাচিত মেডিকেল প্যানেলের মাধ্যমে ইমরানের স্বাস্থ্য পরীক্ষা এবং পরিবারের সাথে দেখা করার সুযোগ দেওয়ার দাবি জানায় তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। সোমবারের মধ্যে ইমরানের শারীরিক অবস্থার তথ্য পেতে ব্যক্তিগত চিকিৎসকের সাথে তাকে দেখা করতে দিতে কর্তৃপক্ষকে সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। পাকিস্তান সরকারের দাবি 1 মাস আগেই এ বিষয়ে জানতে পেরে গেল 24 জানুয়ারি ইমরানকে হাসপাতালে পাঠানো হয়। ইরানে কয়েক সপ্তাহ ব্যাপী সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। শুধু পারমাণবিক কেন্দ্র ঘিরে নয়, এবার হামলা হতে পারে ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা স্থাপনাগুলোতেও। অপেক্ষা শুধু ট্রাম্পের নির্দেশের। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে দ্বিতীয় মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন হাজারো সেনা যুদ্ধ বিমান, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও নানান যুদ্ধাস্ত্র সহ দ্বিতীয় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পাঠিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে। শুক্রবার এই তথ্য জানায় সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইরানের সাথে কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন,
দেশটিতে শাসন ব্যবস্থার পরিবর্তনই হবে সেরা সিদ্ধান্ত, মন্তব্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মূলত ভয় দেখানোই তেহরানের সাথে পারমাণবিক আলোচনার সাফল্যের সম্ভাব্য পথ বলে মত তার। তেহরানের দিক থেকেও পাল্টা জবাব প্রত্যাশিত, তবে বলছে ওয়াশিংটন, ধারণা করা হচ্ছে হামলা শুরু হলে দুই দেশের মধ্যে এটাই হতে পারে সবচেয়ে গুরুতর সংঘাত। যুক্তরাষ্ট্রের এমন একতরফা সিদ্ধান্ত আরোপের প্রবণতা বাড়তে থাকায় চরম অস্থিরতার ঝুঁকিতে সারা বিশ্ব, সতর্কতা বিশেষজ্ঞদের। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলন চলাকালে ইরানের স্বৈর শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ইরানিরা। তাদের দাবি, খামেনি কিংবা পাহলভি আর কোনো স্বৈর শাসককেই দেখতে চান না ইরানরা। এ সময় ভেন্যুর ভেতরেই ছিলেন ইরানের নির্বাসিত যুবরাজ, বলেন ক্ষমতার প্রতি কোনো লোভ নেই তার। ইরানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করতে চান তিনি। এদিকে নিরাপত্তা সম্মেলনের এবারের আসরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুর একটি ছিল ইউরোপের নিরাপত্তা। উদ্বোধনী ভাষণে জার্মান চ্যান্সেলরের মন্তব্য করেছেন, শুধু ইউরোপ নয়, গোটা বিশ্বেই নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘটেছে। আর এমন প্রেক্ষাপটে ভূ রাজনীতির নেতৃত্ব ইউরোপকেই দিতে হবে বলে দাবি ফরাসি প্রেসিডেন্টের। এ সময় সাইড লাইনে ব্রিটিশের প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন ম্যাক্রো। আর ভিন্ন ভিন্ন ইস্যুতে চীন ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মস্কোর তেল কেনা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বিরোধের মধ্যে এবার রাশিয়া থেকে 1.5 শতাধিক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র S-400 কিনতে যাচ্ছে ভারত। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। এ নিয়ে একটি বিবৃতিও দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়, যেখানে বলা হচ্ছে মস্কো থেকে বেশ কিছু সমরাস্ত্র ও যুদ্ধ বিমান ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে মন্ত্রণালয়। এসবের মধ্যে রয়েছে কমব্যাট ক্ষেপণাস্ত্র, মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট, রাফাল যুদ্ধবিমান এবং একটি এয়ারশিপ বেসড স্যাটেলাইট। এসব সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে $3,900 কোটি। বিবৃতিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র S-400 কেনার বিষয়ে কিছু না জানানো হলেও মন্ত্রণালয়ের সূত্রে হিন্দুস্তান টাইমস দাবি করছে, কমব্যাট ক্ষেপণাস্ত্র বলতে এখানে S-400কেই বোঝানো হচ্ছে। খালিস্তানি নেতা ও মার্কিন কানাডিয়ান নাগরিক পান্নুন হত্যা মামলায় নিজের দোষ স্বীকার করেছেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত। যুক্তরাষ্ট্রের আদালতে তিনি নিজের দোষ স্বীকার করেছেন, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক কূটনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মার্কিন বিচার বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, ভাড়াটে খুনি নিয়োগ, খুনের ষড়যন্ত্র ও অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগ স্বীকার করে নিয়েছেন 54 বছর বয়সী নিখিল গুপ্ত। গত বৃহস্পতিবার ম্যানহাটনের এক ফেডারেল আদালতে তিনি এই স্বীকারোক্তি দেন। আগামী 29 মে নিখিলের সাজা ঘোষণা করা হতে পারে। তার সর্বোচ্চ 40 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। 2023 সালের জুনে চেক প্রজাতন্ত্র থেকে নিখিল গুপ্তকে গ্রেপ্তার করা হয়। পরে 2024 সালে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়েছিল। ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, শিগগিরই যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড ক্যারিবীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে যাত্রা করবে। গত সপ্তাহে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠকের পর দুদেশের উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ফলে ওই অঞ্চলে 2টি বিমানবাহী রণতরী মোতায়েন থাকবে। চুক্তিতে রাজি না হলে তা ইরানের জন্য ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। এদিকে ক্যারিবীয় সাগরে মাদক পাচারকারী নৌকায় হামলা চালিয়ে 3 জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। এবার খেলার প্রসঙ্গ। চলমান টি-20 বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ নিয়েই শঙ্কায় আইসিসি। বিসিবি ও পিসিবিকে রাজি করালেও শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে যেতে পারে ভারত পাকিস্তান ম্যাচ, যার ফলে আবারও বড় ক্ষতির শঙ্কায় আইসিসি। শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির কথা জানিয়েছে, যার ফলে রোববার সন্ধ্যায় দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা বেড়েছে। আর একই সময় কলম্বোর খেত্তারামার রানা সিংহে প্রেমাদাসে স্টেডিয়ামে টুর্নামেন্টের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
দিনের বেলায় স্টেডিয়াম এলাকায় তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মাঝে থাকলেও বিকালে 50 থেকে 70% বৃষ্টির সম্ভাবনা সহ বর্জ্যসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। রাত 8টার পর আবহাওয়ার উন্নতি হতে পারে। প্রেমাদাসা স্টেডিয়ামে উন্নত ড্রেনেজ ব্যবস্থা থাকায় বৃষ্টি থামার 1 ঘন্টার মাঝে খেলা শুরুর উপযোগী করা সম্ভব। তবে পূর্ণাঙ্গ ম্যাচ নিয়ে শঙ্কা ক্রমেই বাড়ছে। চলমান টি-20 বিশ্বকাপে বেশ কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে পড়েছেন। এই তালিকায় রয়েছেন এই তালিকায় সবশেষ সংযুক্তি জিম্বাবুয়ের ব্রেন্ডন ট্রেইলর ও আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। এছাড়াও চোট পেয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিসও। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে খেলেননি জিম্বাবুয়ের উইকেট কিপার ব্যাটার ব্রেন্ডন ট্রেইলর। পরে জানানো হয় তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন, ফলে আসর থেকেই ছিটকে গেছেন তিনি। ঠিক আগের ম্যাচেই ওমানের বিপক্ষে 30 বলে 31 রান করার পাশাপাশি স্ট্যাম্পের পেছনে 3টি ক্যাচও নিয়েছিলেন ট্রেইলর। তার বদলে বেন কারানকে স্কোয়াডে নিয়েছে জিম্বাবুয়ে। একই ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঙ্গুলে চোট পান অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে হয় তাকে। ব্যাটও করতে নামেন লোয়ার অর্ডারে। অন্যদিকে পায়ের লিগামেন্টে চোট পেয়েছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। বিশ্বকাপের বাকি 2 ম্যাচের স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। তার বদলে ডাকা হয়েছে স্যাম টপিংকে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।